হাইপোথিসিস মানে কিন্তু অনুমান। সো আমরা যখন একটা পপুলেশন, এখানে পপুলেশনে আননোন সংখ্যক একটা ভ্যালু আছে, আননোন। সো এখান থেকে আমরা সাপোজ একটা স্যাম্পল নিলাম, এরকম একটা, তার সাইজ আমরা ধরলাম এন। তার মানে আমরা এই এন এন সাইজের একটা স্যাম্পল নিলাম। সো আমরা আগে একটা জিনিস বুঝি, যে আমরা কিন্তু জানি যে ডেটা ট্রান্সফরমেশন বলে একটা টপিক আছে, যেখানে কিন্তু জেড ট্রান্সফরমেশন ব্যবহার করা হয়। এটা জেড কিন্তু আসলে মানে স্ট্যান্ডার্ড নর্মাল বলা হয়। এটা একটা স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন, যার মেন হলো 0 আর ভেরিয়েন্স হলো 1। এটাকে আমরা সাধারণত এভাবে লিখি। তো এটা আমরা কিভাবে কনভার্ট করি? আমরা যখন প্রতিটা ভেরিয়েবলকে তার মিন, প্রতিটা ভেরিয়েবল থেকে তার মিন বিয়োগ দেই এবং সেটাকে তার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে ভাগ দিই। মানে আমরা যদি আমাদের যদি ভেরিয়েবলের ভ্যালু হয় 1, 3, 5, তাহলে কিন্তু আমাদের কিন্তু এখানে কিন্তু একটা জিনিস বোঝা যাচ্ছে যে আমাদের মিনটা কিন্তু 3 এখানে, এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 2। তাহলে আমরা এটাকে জেড জেড ট্রান্সফরমেশন কি করব? আমাদের 1 এর জন্য ভ্যালু আসবে 1 - 3/2। তাহলে 1 - 3/2 হবে হলো -1। তারপরে আমরা যদি Z2 এর জন্য করি 3 - 3/2, এটা 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 হবে 0। এবং 5 কে যদি আমরা করি 5 - 3/2 হবে হলো +1। তাহলে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্তেছি আমাদের মিন মিন হয়ে গেছে 0, এবং মিনের থেকে এগুলার পার্থক্য দেখেন, গড় পার্থক্য কিন্তু 1। তার মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হয়ে গেছে 1। তাহলে আমরা এভাবে একটা ভেরিয়েবলকে আমরা জেড ট্রান্সফরমেশন করতে পারি। সো আমরা যে কোনো ভেরিয়েবলকে যদি জেড ট্রান্সফরমেশন করি, তার মিন হয়ে যাবে 1 এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, নাকি মিন হয়ে যাবে 0 এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হবে 1। সো আর যেই আমরা যেই ভেরিয়েবলটাকে আমরা আর কি কনভার্ট করলাম, যেই এ, যে যে ডিস্ট্রিবিউশনের, সেটার ভ্যালু হয়ে যাবে -4 থেকে +4 এর মধ্যে ম্যাক্সিমাম ভ্যালু আর কি থাকবে। এটার রেঞ্জ হয়ে যাবে এরকম। সো এটাই বোঝায় আমাদের যে স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন সেটা। তো আমরা যখন এন সংখ্যক স্যাম্পল একটা, মানে একটা পপুলেশন থেকে এন 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 সাইজের আমরা একটা স্যাম্পল নেই, তাহলে আমরা কিন্তু এই এন সাইজের স্যাম্পল বারংবার নিতে পারি। মানে আমরা ধরলাম যে এন সাইজের আমরা 100টা স্যাম্পলও কিন্তু নিতে পারি। তো 100টা স্যাম্পলের প্রতিটারই যদি আমরা মিন মিন দেখি, x1 বার, x2 বার, এভাবে প্রতিটার মিন কিন্তু আমরা ক্যালকুলেট করে আমরা কিন্তু x100 বার এরকম কিন্তু 100টা মিন পাবো। তো তাদের একটা কিন্তু নর্মাল ডিস্ট্রিবিউশন থাকবে, যে এই এই যে স্যাম্পলের যে এতগুলা মিন, যে মানে 100টা স্যাম্পল থেকে যে আমরা 100টা মিন পাইলাম, তাদের যে ডিস্ট্রিবিউশনটা হবে সেটা হলো কি কি বল, সেন্ট্রাল লিমিট থিওরি অনুযায়ী সেটা কিন্তু একটা আহ, সেটা হয়ে যাবে একটা নর্মাল ডিস্ট্রিবিউশন। সেটা হয়ে যাবে একটা নর্মাল ডিস্ট্রিবিউশন, যার মিনটা থাকবে মিউ। মানে আমাদের যে এই পপুলেশনের যে মিন, আমরা যে মিনটাকে আসলে হাইপোথিসিস হিসেবে ধরতেছি। তো আমরা ধরে নিচ্ছি যে এই ডিস্ট্রিবিউশনটার মিন হবে মিউ, এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি কি হবে? এই যে আপনাদের যে এখানে যদি আমরা ধরে নিলাম যে এটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হবে সিগমা, মানে এই পপুলেশনের, তো এই 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 ডিস্ট্রিবিউশনের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা হবে হলো সিগমা বাই √এন। মানে এই যে স্যাম্পল, তার মানে এই একই সাইজের স্যাম্পল যদি আমরা বারংবার নেই, অসংখ্য সংখ্যক স্যাম্পল নেই, তো তাদের মিনের ডিস্ট্রিবিউশনটা হবে এরকম। সেই মিনের ডিস্ট্রিবিউশনের মিনটা হবে হলো আমাদের পপুলেশন মিন, এবং স্ট্যান্ডার্ড
ডেভিয়েশনটা হবে পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ভাগ রুট ওভার এন। সো এইটা গেল আমাদের এই হাইপোথিসিসের এই ডিস্ট্রিবিউশন থিওরি, যে আমরা কিভাবে, তো আমরা যখন আর কি আমরা কি করি যে এই বিষয়টাকে আমরা যখন আর কি হাইপোথিসিস টেস্টিং করার চেষ্টা করি, তাহলে জিনিসটা কি রকম হয়, তাহলে আমরা তো ধরে নিচ্ছি যে মানে আমরা হাইপোথিসিস মানে অনুমান করি যে আমাদের পপুলেশনের মিনটা মিন, আর পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা ধরে নিলাম আমাদের জানা। তাহলে আমরা যখন এন সংখ্যক স্যাম্পল নিব, আমরা এইটা অনুমান করব যে আমাদের এই যে না, এখানে আইটা না দিই, আমাদের স্যাম্পলের যে মিনটা হলো সেইটা সমান হলো আমাদের অনুমান করা পপুলেশন মিন, এই দুইটা সমান হবে। তো এই দুইটা সমান কিনা সেইটাই আমরা আসলে এই হাইপোথিসিস টেস্টিং এর মাধ্যমে দেখি। তাহলে H1 এখানে, না, H1 না, সরি, এখানে H0, H0টা হলো আমাদের, আমরা ধরে নিলাম যে আমাদের স্যাম্পল মিনটা পপুলেশন মিনের সমান, এটা হলো H0। আর H1 মানে অল্টারনেটিভ হাইপোথিসিসটা হলো আমাদের স্যাম্পল মিনটা পপুলেশন মিনের সমান না। তো এখানে যদি আমরা যদি আগেই বুঝতে পারি যে এটা কিন্তু, এই ক্ষেত্রে কিন্তু টেস্টটা হবে হলো কি, টু টেইল টেস্ট, টু টেইলড টেস্ট। কেন টু টেইল টেস্ট হবে সেটা আমি আপনাদের একটু দেখাই নিই। সো আমরা যেহেতু একটা কাজ এখানে করলাম যে আমরা কিন্তু ধরে নিছি আমাদের পপুলেশন মিনটা, সো আমাদের এখন আমাদের যে স্যাম্পল, আমরা যে এন সাইজের স্যাম্পল নিছি, এন সাইজের স্যাম্পলের ক্ষেত্রে আমরা এখন কিন্তু ধরে, মানে আমরা কিন্তু বুঝতে পারি যে তাহলে এইটা হয়ে যাবে আমাদের অ্যাজাম্পশন যে আমাদের যেহেতু আমরা পপুলেশন মিনটা অনুমান করছি, যদি আমাদের অনুমান সত্যি হয়, তাহলে আমাদের স্যাম্পল মিনটা, স্যাম্পল মিনের যে ডিস্ট্রিবিউশন, মানে একই সাইজের যদি আমরা অনেকগুলো স্যাম্পল নিই, তার মিনের যে ডিস্ট্রিবিউশনটা হবে, সেই সেই ডিস্ট্রিবিউশনের মিনটা হবে হলো মিউ, এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হবে হবে হলো পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বাই রুট ওভার এন। এখন আমাদের এই স্যাম্পল মিনটা আমাদের এই অ্যাজাম্পশনকে কতটুকু সাপোর্ট করে। সো আমাদের তাহলে এখন আমরা আরেকটা কিন্তু, তাহলে এইটা এইটা হয়ে গেল আমাদের যে মিনের আসলে যে আর কি মিন যে পয়েন্টে আছে সেইটার আর কি প্রবাবিলিটি ডেনসিটি। তো এটা হয়ে গেল। আমাদের যদি এই স্যাম্পল মিনটা যদি পপুলেশন মিনের সমান বা তাদের মধ্যে যদি সিগনিফিক্যান্ট ডিফারেন্স না থাকে, তাহলে কি হবে, আমরা মানে আমাদের এই যে এই ভ্যালুটা আছে, মানে এই এই ডিস্ট্রিবিউশনটা আছে, এই ডিস্ট্রিবিউশনটার ক্ষেত্রে, সরি, আমাদের যে এই যে ডিস্ট্রিবিউশনটা থাকলো, এই ডিস্ট্রিবিউশনের মধ্যে, মানে এই ডিস্ট্রিবিউশনের এইখান থেকে আমরা যদি এখানে দেখি, এটার এটার ভ্যালু যদি আমরা যে কোনো একটা ভ্যালু এখান থেকে, আমাদের ভ্যালু আমরা ধরলাম I1 থেকে I2, তাহলে আমাদের ভ্যালুটা যদি এর মধ্যে থাকে, তাহলে আমরা ধরে নিব যে হ্যাঁ আমাদের পপুলেশন মিন আর আমাদের যে স্যাম্পল মিন সেটা সিগনিফিক্যান্টলি ডিফার করে না। সো আমরা যদি এইভাবে অ্যাকচুয়ালি পুরা ডিস্ট্রিবিউশনটাই ধরি, তাহলে দেখা যাবে যে যখন এক্স এক্স বারটা আমাদের মিউ এর এক্স্যাক্টলি সমান, মানে 5 যদি আমরা ধরি, এবং মানে আমরা আমরা যদি পপুলেশন মিনকে 5 ধরি, স্যাম্পল মিন যখন 5 হবে, তখনই আমাদের নাল হাইপোথিসিস অ্যাকসেপ্টেড হবে। কিন্তু আমরা সবাই জানি যে একটা র্যান্ডমনেস থাকে। আমরা আমাদের পপুলেশন যতই হোক না কেন, পপুলেশন মিন যতই হোক না কেন, স্যাম্পল মিনটা তার এক্স্যাক্টলি সমান হবে, এই এই সম্ভাবনা একেবারেই কম। যার ফলে আমরা তখন দেখি যে সিগনিফিক্যান্টলি ডিফার করে কিনা, মানে ধরলেন যে
এখানে আমাদের পপুলেশন মিন আমরা ফাইভ ফাইভ ধরছি, কিন্তু স্যাম্পল মিন আসলো 4.7। তাহলে আমরা ধরে নিব এই দুইটা সমান, কারণ এই দুইটার মধ্যে খুব একটা বেশি ডিফারেন্স নাই। তারা সিগনিফিক্যান্টলি ডিফারেন্স করে, মানে ডিফারেন্স রাখে না। তো এই যে ছোট মার্জিন হলে আমরা এই বিষয়টাকে যে এই ডিস্টেন্সটাকে যে ইগনোর করি, এরও একটা মার্জিন ঠিক করে দেওয়া আছে। কিভাবে ঠিক করে দেওয়া আছে? 5% সিগনিফিক্যান্স লেভেলের মাধ্যমে। 5% সিগনিফিক্যান্স লেভেল, যেটাকে আমরা কিন্তু আলফা বলে থাকি। আচ্ছা, আলফা, যেটাকে আমরা বলে থাকি হলো আলফা। সো 5% সিগনিফিক্যান্স লেভেল, এটা এখন মানে যদি আমরা 5% মানে সিগনিফিক্যান্স লেভেলে এই জিনিসটা যখন আমরা ধরবো, তখন এই যে মানে এক্স বারটা যদি মিউ এর থেকে 5%-এর বেশি ভ্যারাই না করে, তাহলে আমরা তখন ধরে নিব যে এই দুইটা সমান, আমাদের নাল নাল হাইপোথিসিস ট্রু বা অ্যাকসেপ্টেড। তো এটা গেল। তা এখানে এখন আমরা এই বিষয়টাকে কিভাবে আমরা 5% লেভেল অফ সিগনিফিকেন্সে ধরতে পারি? এখানে আমরা ধরতে পারি যে আমাদের এই যে ডেটাটা যে আপনার এই যে 100% পোর্শন যদি হয়, আমাদের যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, তাহলে এদিকে যদি আমরা 2.5% দিই, এদিকে আমরা দিলাম 2.5%, তাহলে আমাদের এক্স মানে মানে এক্স এর ভ্যালুটা যদি আমাদের এই যে মানে পপুলেশন মিনের এক্স এক্স বারের ভ্যালুটা যদি পপুলেশন মিনের এই যে এই রেঞ্জের মধ্যে থাকে, মানে পপুলেশন মিন যদি এইটা হয়, আর আর এক্স বারের মিনটা দেখা গেল যে এই যে এই রেঞ্জটা আছে, এই রেঞ্জের মধ্যে হয়, তাহলে আমরা ধরবো নাল হাইপোথিসিস অ্যাকসেপ্টেড। তার মানে তারা সিগনিফিক্যান্টলি ডিফার করে না। কিন্তু যদি এটা বাই চান্স এদিকে চলে যায়, তাহলে আমরা বলবো আমাদের স্যাম্পল মিনটা পপুলেশন মিনের থেকে বড়। আর যদি এদিকে চলে যায়, তাহলে আমরা বলবো যে স্যাম্পল মিনটা পপুলেশন মিনের থেকে ছোট। তো এরকম হলো আমাদের বিষয়টা। তো এখানে কিন্তু আমরা কিন্তু স্যাম্পল মিন আর পপুলেশন মিনের যে কনসেপ্টটা সেটা বললাম, কিন্তু আমরা এই জিনিসটাকে, এই ডিস্ট্রিবিউশন সব সময় একই রকম নাও থাকতে পারে, যার ফলে যে এটা সব সময় এই কার্ভ মেনটেন করার মতো না থাকতে পারে। এই জন্য আমরা কি করি যে আমরা এই আমাদের যে স্যাম্পল মিনের জন্য আমরা তখন কি করি যে আমরা স্ট্যান্ডার্ডাইজড করে নিই। স্ট্যান্ডার্ডাইজড করে নিলে আমাদের কিন্তু তখন এই যে পপুলেশন মিনটা তখন হয়ে যাবে 0। আর এই এই যে 5% সিগনিফিকেন্স লেভেলে এখানকার ভ্যালুটা হবে 1.96, আর এখানকার ভ্যালুটা হবে -1.96। তাহলে কি হলো, আমরা এখন তাহলে আমাদের যে স্যাম্পলটা আছে সেটার আমরা জেড জেড ভ্যালুটা বের করব কিভাবে? আমরা আমাদের স্যাম্পল মিন থেকে আমাদের হাইপোথিসাইজড পপুলেশন মিন যেটা আছে সেটা আমরা বিয়োগ করব। বিয়োগ করে এই যে পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ভাগ রোড ওভার এন, এইটা দিয়ে ভাগ করব। তাহলে আমাদের এই স্যাম্পলের যে জেড ভ্যালুটা পাবো, সেটা যদি 1.96 এর মানে এই যে -1.96 থেকে 1.96 এর মধ্যে যদি থাকে, এই যে এই রেঞ্জটার মধ্যে যদি থাকে, তাহলে আমরা ধরে নিব আমাদের এইচ নট বা নাল হাইপোথিসিস অ্যাকসেপ্টেড। যেটা কি বলতেছে, আমাদের স্যাম্পল মিন আর পপুলেশন মিন সমান। আর যদি মানে এই ভ্যালুটা যদি এদিকে চলে আসে বা এদিকে চলে আসে, তাহলে আমরা ধরে নিব এইচ ওয়ান, এইচ এইচ ওয়ানকে ট্রু ধরবো, মানে অল্টারনেটিভ হাইপোথিসিসকে ট্রু ধরবো, যেটা বলতেছে যে নাল হাইপোথিসিস আর কি বলে যে স্যাম্পল মিন আর পপুলেশন মিন সমান না, তারা সিগনিফিক্যান্টলি ডিফার করে। সো এখানে কিন্তু সমান কি সমান না, তো সমান না হলে অবশ্যই এইটা বড় হইতে পারে, ছোট হইতে মানে স্যাম্পল মিনটা পপুলেশন মিনের থেকে বড় হইতে পারে, ছোট হইতে পারে। সো এইটা কিন্তু বলা হচ্ছে তাহলে টু টেইল টেস্ট, মানে এই যে দুইটা লেস, যে যে ডিস্ট্রিবিউশনে দুইটা লেজই কাউন্ট হবে। কিন্তু আমরা যদি এইটা বুঝে নেই, মানে এইটা আমরা আগে থেকে অ্যাজাম্পশন করতে পারি যে স্যাম্পল মিনটা হয় পপুলেশন মিনের সমান হবে, না হলে উম, কি বলে বড় হবে, ছোট হওয়ার কোনো সম্ভাবনা নাই।
তাহলে কিন্তু আমাদের ভ্যালুটা কিন্তু এইখানেই আসবে। আমরা কিন্তু ধরেই নিলাম যে আমাদের এই স্যাম্পলের যে জেড ভ্যালুটা আছে সেটা এইদিকে, এইদিকে মানে বাম সাইডে আসার কোনো সম্ভাবনা নাই। সেটা ডানেই আসবে, মানে স্যাম্পল মিনটা পপুলেশন মিনের থেকে বড়ই হবে। যদি সমান না হয় তাহলে বড় হবে। তাহলে এটাকে আমরা বলবো রাইট টেল টেস্ট। তো এই যে যেহেতু ডান সাইডের আছে টেইলটা, সো এটা রাইট টেইল টেস্ট, এবং আমাদের কিন্তু তখন এইটুকু হয়ে যাবে আমাদের আসলে মানে টেস্ট, কি বলবো, টেস্ট লেভেল, মানে টেস্ট লেভেল বলা যায় এটাকে, যে এই এরিয়া জুড়ে আমাদের টেস্ট হবে, এই এরিয়াটা বাদ চলে যাবে। আবার যদি আমরা বুঝতে পারি যে আমাদের পপুলেশন মিনের থেকে স্যাম্পল মিনটা ছোটই হবে, বড় হওয়ার কোনো সম্ভাবনা নাই, মানে যদি সমান না হয় তাহলে ছোট হবে, মানে এদিকে আসার কোনো সম্ভাবনা নাই। তাহলে আমরা কি বলবো? তাহলে সেটা হয়ে যাবে লেফট টেইল টেস্ট, মানে শুধু বাম সাইডে আমাদের যে অ্যাকসেপশন আর রিজেকশন রিজিয়নটা থাকবে। সো এইটা গেল আমাদের জেড টেস্টের কাজ। তো এটাই হলো আমাদের জেস্ট বা স্ট্যান্ডার্ড নর্মাল টেস্ট, যেটাকে আমরা হাইপোথিসিস, জেড হাইপোথিসিস টেস্ট বলি। তো আমাদের ক্ষেত্রে কিন্তু এইটা খুবই স্বাভাবিক যে আমাদের পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা জানা থাকবে না। তখন আমরা কি করব? স্যাম্পল থেকে আমাদের যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সেটা ব্যবহার করব। তো কথা হলো যে স্যাম্পল থেকে যদি আমরা এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা ব্যবহার করি, তাহলে আমাদের কি হচ্ছে যে এই স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা আমাদের পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে এক্স্যাক্টলি রিপ্রেজেন্ট করার সম্ভাবনা খুব কম, কারণ পপুলেশনে অনেক ভ্যালু আছে, মানে পপুলেশনে অনেকজন আছে, সাপোজ 1 লক্ষ মানুষ আছে, আমাদের স্যাম্পলে আছে 100 জন। তো 100 জন মানুষের মধ্যে যে ভেরিয়েশন থাকবে, 1 লক্ষ মানুষের ভেরিয়েশনকে সেটা মানে কি বলে ক্যাপচার করতে পারবে, এই সম্ভাবনা খুবই কম। আর যার কারণে আমরা কিন্তু তখন এই জেড ডিস্ট্রিবিউশনটাকে ব্যবহার করি না, তখন আমরা ব্যবহার করি হলো টি ডিস্ট্রিবিউশন। তো টি ডিস্ট্রিবিউশন আসলে কি করে? টি ডিস্ট্রিবিউশন আসলে আরেক আরেক ধরনের কার্ভ নিয়ে আসে, যেটা আসলে এই এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটাকে এই লেজের দিকে কমায় দেয়, মানে, এবং এই ভ্যালুটাকে এই মানে মিনের ওখানে বেশি ডেনসিটি দেয়, মানে কার্ভটা এরকম হয়ে আসে। মানে আমাদের যদি স্যাম্পল সাইজটা খুব ছোট হয় তাহলে এটা অনেক বেশি দূরে থাকবে। স্যাম্পল সাইজটা যদি মানে মোটামুটি মনে করেন যে 15 থাকলো, তাহলে এটা দূরে থাকলো। যদি 20 বানাইলাম তাহলে এটা আরেকটু কাছাকাছি আসবে আমাদের এক্স্যাক্টলি। এই যে এইটা কিন্তু আমাদের জেড কার্ভ, জেড কার্ভ এটা, এটা হলো আমাদের জেড কার্ভ। তো আমাদের তখন 20-এর জন্য এটা এদিক দিয়ে এদিকে একটু কমে, আবার এদিক দিয়ে লেসটা একটু বাড়ায় দিবে। সো এভাবে করতে করতে যখন 21-এর জন্য আর একটা কাছাকাছি আসবে, যেটা যখন আমরা এন এর মানটা এক্স্যাক্টলি 30 হয়ে যায়, তখন দেখা যায় যে আমাদের যে আর কি টি ডিস্ট্রিবিউশনটা সম্পূর্ণ জেড ডিস্ট্রিবিউশনে কনভার্ট হয়ে যায়। তো তখন আসলে টি আর জেড কে আলাদা করার কোনো দরকার হয় না। কিন্তু ছোট স্যাম্পল সাইজ, মানে এন এর সাইজ যদি ছোট হয়, সেক্ষেত্রে টি ডিস্ট্রিবিউশনটাই মানে বেশি কারেক্ট হবে, কারণ তখন স্যাম্পল সাইজ ছোট, এবং টি ডিস্ট্রিবিউশনটা কি করবে, যেহেতু ছোট স্যাম্পল সাইজ, তাই সেটা পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা খুব খুব একটা কভার করতে পারবে না, যে কারণে টি ডিস্ট্রিবিউশনটা যেহেতু এই আহ, এই এই ভেরিয়েশনটাকে, যে ভেরিয়েশনটা আমাদের পপুলেশন স্ট্যান্ডার্ড ভেরিয়েশনের সমান না, সেটাকে জেনারেলাইজড করে দিচ্ছে, তাই আমরা টি ডিস্ট্রিবিউশনটা ব্যবহার করি। আর টি ডিস্ট্রিবিউশনের ফর্মুলা তো এটা আমি টি ডিস্ট্রিবিউশনের ফর্মুলা হলো টি ইকুয়ালস টু এই এক্স এক্স বার মাইনাস মিউ ডিভাইডেড বাই স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বাই রুট ওভার এন। তো তখন আমাদের আমাদের কিন্তু টি ডিস্ট্রিবিউশনের জন্য কিন্তু এই যে প্রতিটা ডিগ্রি, মানে ডিগ্রিস অফ ফ্রিডমের জন্য এই যে এই ভ্যালুটা কিন্তু সম্পূর্ণ আলাদা। এক্সেপশন আর রিজনের ভ্যালুটা সম্পূর্ণ আলাদা। প্রতিটা ডিগ্রিস অফ ফ্রিডমের জন্য এটা আলাদা আলাদা হবে। আর স্যাম্পল সাইজ যদি 30 হয়ে যায় তাহলে এটা 1.96
হয়ে যায়, 1.96 বা তার একেবারে কাছাকাছি হয়ে যায়, যেমন 1.971, এরকম কাছাকাছি থাকবে। সো এই দুইটা আমরা সমানই ধরতে পারি। তো বুঝলাম, তো আমি কিন্তু বলে দিলাম যে হাইপোথিসিস টেস্টিং এর স্যাম্পল সাইজ ছোট হলে টি ডিস্ট্রিবিউশনটা ধরতে হবে। তো টি ডিস্ট্রিবিউশন আছে তিন ধরনের, সেটা হলো, একটা হলো ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট, একটা হলো ওয়ান স্যাম্পল টি টেস্ট, আর একটা হলো পেয়ার্ড স্যাম্পল টি টেস্ট। তো এটা গেল যে আমরা হাইপোথিসিস টেস্টিং এ আসলে কি করি সেই বিষয়টা, যে আমরা দুইটা মিনের মধ্যে কম্পেয়ার করি। তো যেহেতু দুইটা মিনের মধ্যে কম্পেয়ার করি সেহেতু এটাকে প্যারামেট্রিক ডিস্ট্রিবিউশন বলে। আমরা প্যারামেট্রিক ডিস্ট্রিবিউশন আরো আছে, যেমন আমরা কিন্তু এরকমও করতে পারি যে আমাদের যে কি যেটা থাকবে হলো, যেমন আমরা ধরতে পারি যে ভেরিয়েন্সের জন্য আমরা কিন্তু টেস্ট করতে পারি, যে ভেরিয়েন্সটা আমাদের পপুলেশন ভেরিয়েন্স যে আমরা অনুমান করলাম সেটা সমান কিনা। সেক্ষেত্রে কিন্তু আমাদের আমাদের মিনকে যেমন আমরা ধরে নিলাম যে জেড ডিস্ট্রিবিউশন ফলো করে, ভেরিয়েন্স কিন্তু সবসময় কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন ফলো করে। কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশনটি কি? কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন হলো প্রত্যেকটা স্যাম্পলের যে একটা করে জেড ভ্যালু থাকবে, Z1, Z2, মানে এরকম অনেকগুলো স্যাম্পলের অনেকগুলো তো জেড ভ্যালু আসবে। তো এগুলা জেড ভ্যালুকে যদি আমরা স্কোয়ার করে যোগ করি তাহলে হলো যে যেই ডিস্ট্রিবিউশনটা পাবো সেটা হলো আমাদের কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন। তো আমাদের কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশনের কার্ভটা হয়ে যায় অনেকটা, কার্ভটা হয়ে যায় কিন্তু এইরকম, যে আমাদের যখন ডিগ্রিস অফ ফ্রিডম ছোট তখন কার্ভটা এইরকম হবে। ডিগ্রিজ অফ ফ্রিডম বাড়তে বাড়তে কার্ভটা, মানে ডিগ্রিজ অফ ফ্রিডম বাড়া মানে কিন্তু জেড বাড়া। এই জেড এর সংজ্ঞা যত, মানে Z1, Z2, Z3। Z1 হলে ডিগ্রিজ অফ ফ্রিডম ওয়ান, তাহলে ওয়ান হলে এরকম, টু হলে এরকম, থ্রি থ্রি হলে আরেকটু এদিকে আসবে, ফোর ফাইভ হলে দেখা যাচ্ছে এইটা একেবারে একটা সিমেট্রিক নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভের মতোই হয়ে থাকে। তো এই জেড ডিস্ট্রিবিউশনের নাকি কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশনের রিজেকশন রেঞ্জটা সবসময় এক সাইডই থাকবে। তো আমাদের এটা আসলে কোনো সিমেট্রিক টেস্ট না, যদিও এটা সিমেট্রিক ফর্মে হয়ে যাইতে পারে। এটা কোনো সিমেট্রিক টেস্ট না, কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন সিমেট্রিক ডিস্ট্রিবিউশন না। তো সেক্ষেত্রে আমরা আবার কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশনেরও, যেমন কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশনের যে আমরা টেস্ট স্ট্যাটিস্টিক্স যেটা ব্যবহার করি, যে কাস্কেড ডিস্ট্রিবিউশন মেইনলি হলো একটা নন নন প্যারামেট্রিক ডিস্ট্রিবিউশন, কিন্তু যখন আমরা এটাকে এই মানে ভেরিয়েন্স টেস্টে নিয়ে আসি তখন এটা কি বলে প্যারামেট্রিক টেস্ট হয়ে যায়, কারণ ভেরিয়েন্স যেহেতু একটা প্যারামিটার। তো এটার ক্ষেত্রে ভেরিয়েন্সের ক্ষেত্রে আমাদের তো আলাদা ধরনের একটা ডিস্ট্রিবিউশন থাকবে। তো আমাদের কাই স্কোয়ারের যেটা যে অবসার্ভ ভ্যালু মাইনাস এক্সপেক্টেড ভ্যালু, এটাকে স্কোয়ার করে আমরা এক্সপেক্টেড ভ্যালু দিয়ে ভাগ দিলে যেটা পাই সেটাই হলো আমাদের কাই স্কোয়ারের প্রতিটা জেড ভ্যালু আসে, মানে আমাদের অবসার্ভড ভ্যালুটা এক্সপেক্টেড ভ্যালু এর সমান কিনা। কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশনের অনেকগুলা কাজ আছে, যেমন হলো যে গুডনেস অফ ফিট, আর একটা হলো ইন্ডিপেন্ডেন্স অফ অ্যাট্রিবিউটস। তো এই দুইটা কিন্তু নন নন প্যারামেট্রিক টেস্ট, কিন্তু ভেরিয়েন্সের টেস্ট যখন আমরা করি সেটা কিন্তু প্যারামেট্রিক টেস্ট হয়। সেটা গেল, ভেরিয়েন্স সবসময় কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন ফলো করে। তো আমরা দুইটা স্যাম্পলের ক্ষেত্রে যখন আমরা দেখি যে দুইটা স্যাম্পলের ক্ষেত্রে আমরা X1 বার X2 বার সমান কিনা, তখন আমরা যেটা করি যে আমরা কিন্তু টু ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট করি, ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট। কিন্তু এটা যদি আবার আমাদের এক্ষেত্রে যদি এরকম হয়ে যায় যে আর একটা স্যাম্পল চলে আসলো আমাদের কাছে, যে X3 বার, এই তিনটা স্যাম্পলের যদি আমরা
মিনটা সিগনিফিক্যান্টলি ডিফার করে কিনা, তাহলে আমরা যদি টেস্ট করতে চাই তাহলে কিন্তু আমাদের টি ডিস্ট্রিবিউশন আর কাজ করবে না, তখন আমাদের কি আসবে, এফ এফ ডিস্ট্রিবিউশন চলে আসবে। এফ ডিস্ট্রিবিউশন বেসিক্যালি তখন কি করে, এফ এফ ডিস্ট্রিবিউশন যেটা করে হলো সেগুলার প্রত্যেকটার যে মানে এই যে প্রত্যেকটা স্যাম্পলের কি করবে তারা, স্যাম্পলের মধ্যে একটা আর কি জেনারেল স্যাম্পল মিন তারা নিয়ে আসবে, সেটা আমরা বললাম এক্স বার। এই 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 জেনারেল স্যাম্পল মিনের সাথে প্রতিটা স্যাম্পল মিন কতটুকু ডিফার করে তারা এইটা দিয়ে একটা আহ, মানে কতটুকু ডিফার করে সেই সেই ডিস্টেন্স গুলা স্কোয়ার করে তখন ডিগ্রিস অফ ফ্রিডম দিয়ে ভাগ করলে কি আসবে, মিন স্কোয়ার অফ দ্য স্যাম্পল। এবং মিন স্কোয়ার স্যাম্পলকে আমরা তখন এই যে আবার প্রতিটা স্যাম্পলের মধ্যে যে এরর আছে, মানে প্রতিটা স্যাম্পলের প্রতিটা ভ্যালু যে এর তাদের স্যাম্পলের মিনের সাথে যে ডিফার করে সেই ডিফারেন্সটাকে যোগ করে স্কোয়ার করে ডিগ্রিস অফ ওই এররের ডিগ্রিস অফ ফ্রিডম ভাগ করে আসবে হলো মিন স্কোয়ার এরর। এই দুইটাকে ভাগ করলে যেটা পাওয়া যায় সেটা হলো এফ এফ স্ট্যাটিস্টিক ভ্যালু, সেটাকে এফ ডিস্ট্রিবিউশনের যে ট্যাবল আছে সেই সেই ট্যাবলের সাথে কম্পেয়ার করে যদি ওই ট্যাবলেটের ভ্যালু থেকে বড় হয় তাহলে আমরা ধরে নিব যে এই তিনটা স্যাম্পলের মধ্যে আহ, আর কি সিগনিফিক্যান্ট ডিফারেন্স আছে। যদি ছোট বা সমান হয় তাহলে আমরা ধরবো যে সিগনিফিক্যান্ট ডিফারেন্স নাই, তারা সমান। এটাকে আমরা এই স্পেশাল টেস্টটাকে আমরা কিন্তু বলি কি, আমরা এটাকে বলি হলো অ্যানোভা, অ্যানোভা বা অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স, যেটা হলো আমাদের এফ টেস্ট। তো এগুলো তো গেল আর কি কি বলে প্যারামেট্রিক টেস্টের বিষয়, যেটা আমরা হাইপোথিসিস টেস্টিং এর কথা বললাম যে এগুলো সব প্যারামেট্রিক টেস্ট। প্যারামেট্রিক টেস্ট অনেক পাওয়ারফুল। প্যারামেট্রিক টেস্টের মাধ্যমে আমরা পপুলেশন ও স্যাম্পলের ডিফারেন্সটা ভালো মতো জানতে পারি। কিন্তু কখনো কখনো এই সমস্যা হয় যে আমাদের যে স্যাম্পলটা আমরা পাইলাম, স্যাম্পলটার ডিস্ট্রিবিউশন দেখা গেছে এইরকম একটা স্কিউ ডিস্ট্রিবিউশন, এটা এরকম হইতে পারে, আবার এদিকেও এরকমও থাকতে পারে যে যেটার মেইনটা কিন্তু এখানে এক্স বার। তো দেখা যাচ্ছে যে এই মিনটা কিন্তু স্যাম্পলের অধিকাংশ ভ্যালুকে রিপ্রেজেন্ট করতেছে না, স্কুইড ডিস্ট্রিবিউশন। তো তখন আমরা যদি স্যাম্পল মিনটাকে পপুলেশন মিনের সাথে কম্পেয়ার করি তাহলে কিন্তু আমরা যে হাইপোথিসিস টেস্টিং এর রেজাল্ট পাবো সেটা আমাদের মানে ভ্যালিড হবে না। তাহলে আমাদের কি দরকার, তখনই আসে হলো নন প্যারামেট্রিক টেস্টের কনসেপ্টটা। তোমাদের এই যে আমরা যে যে টি টেস্ট করি সেটার নন প্যারামেট্রিক টেস্ট হলো উইল উইলকক্সন সাইন্ড র্যাঙ্ক টেস্ট। এইটা হলো আমাদের টি টেস্টের যে আর কি বিকল্প নন প্যারামেট্রিক টেস্ট। আবার আমরা অ্যানোভার জন্য করতে পারি হলো ম্যান ম্যান হুইটনি ইউ টেস্ট। এভাবে আসলে আমাদের নন প্যারামেট্রিক হাইপোথিসিস টেস্টিং গুলা চলে আসে। সো এগুলা পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে জানানো হবে এই টেস্ট গুলো সম্পর্কে। তো এটাই ছিল আজকে আমার কনসেপ্ট। আল্লাহ হাফেজ।